নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো অনেকেই নিজের জীবনে অনুভব করেছেন কিন্তু প্রকাশ করতে পারেননি, অথবা এমন কিছু যা কল্পনার চাইতেও বেশি রুদ্ধশ্বাস। এই গল্পটি আমাকে আমার এক প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি এই গল্পটিকে তার জীবনের এক গোপন অধ্যায় বলে উল্লেখ করেছেন। আমি তার অনুরোধে তার পরিচয় গোপন রেখে আপনাদের সামনে এই গল্পটি তুলে ধরছি। আপনারা জানেন, আমার এই চ্যানেলে আমি সবসময় গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প শোনাই। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা আপনাদের মনকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে, যেখানে ভালোবাসা, ভয়, কামনা এবং নিষিদ্ধ আকর্ষণ একাকার হয়ে থাকবে। আপনাদের ভালোবাসাই আমার শক্তি, তাই প্লিজ গল্পটি শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি টিপে দিন। তাহলে আপনারা আমার নতুন নতুন গল্প সবার আগে শুনতে পারবেন। আর একটি কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার শুরু করা যাক মূল গল্প। আমার নাম আয়েশা, তবে এই গল্পে আমি আমার আসল নাম ব্যবহার করব না। আমার এক দূর সম্পর্কের চাচা, যিনি বিদেশে থাকতেন, তার শ্বশুর বাড়িতে আমি কিছুদিন কাজ করতে গিয়েছিলাম। চাচা তার স্ত্রীর অসুখের কারণে আমাকে সেখানে পাঠিয়েছিলেন, যাতে বাড়ির কাজে একটু সাহায্য হয় এবং তার শাশুড়িও একা না থাকেন। তার শ্বশুর বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে, এক বিশাল বাগান আর পুরনো দিনের স্থাপত্যের এক নিভৃত পল্লীতে। সেখানে আমার কাজ ছিল মূলত বাড়ির দেখাশোনা করা, রান্নায় সাহায্য করা এবং শাশুড়ি মায়ের দেখভাল করা। পরিবারের মধ্যে ছিলেন চাচাতো বোন, তার স্বামী মানে চাচার সম্বন্ধী এবং তার একাকী বৃদ্ধা শাশুড়ি। আর ছিলেন বাড়ির নিরাপত্তারক্ষী, যার কথা বলতে আমি আজ এসেছি। তার নাম ছিল রবি। রবি একজন সাধারণ গ্রাম্য যুবক। বয়স আমার প্রায় কাছাকাছিই হবে, হয়তো একটু বেশি। তার পেশিবহুল শরীর, তেজদীপ্ত চোখ আর ঋজু ভঙ্গি দেখলে মনে হতো তিনি যেন এই শান্ত নিভৃত পল্লীর এক রুক্ষ অথচ শক্তিশালী উপস্থিতি। আমার যখন সেখানে যাওয়া হলো, তখন তিনি নতুন কাজে যোগ দিয়েছিলেন। প্রথম যেদিন তার সাথে আমার চোখাচোখি হলো, আমি একটা অস্বস্তি বোধ করেছিলাম। কেমন যেন এক অচেনা দৃষ্টিতে তিনি আমাকে দেখছিলেন। তার স্বাভাবিক ছিল না। আমি একজন কাজের মেয়ে, তিনি একজন নিরাপত্তারক্ষী। আমাদের সামাজিক অবস্থান, পেশা সবটাই ভিন্ন। তবুও তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে ভাবিয়ে তুলেছিল। প্রথম কয়েকদিন আমি তার দৃষ্টিকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম নতুন পরিবেশে হয়তো তিনি আমাকে চিনতে পারছেন না, তাই একটু খুঁটিয়ে দেখছেন। কিন্তু দিন যত গড়াতে লাগল, তার দৃষ্টির সেই গভীরতা এবং সেই অচেনা আকর্ষণ আমার কাছে স্পষ্ট হতে শুরু করল। তিনি আমাকে দেখতেন যখন আমি বাড়ির কাজ করছি, যখন আমি বাগানে ফুল তুলছি, এমনকি যখন আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে আছি। তার দৃষ্টিতে কোনো প্রকার নীচতা বা অশালীনতা ছিল না, ছিল এক ধরনের গভীর পর্যবেক্ষণ, এক ধরনের অব্যক্ত মুগ্ধতা। আমার কাজ শেষ করে যখন আমি আমার ছোট্ট ঘরে ফিরতাম, তখন মনে হতো আজ সারাদিন তিনি আমাকে কতবার দেখেছেন, কি ভেবেছেন তিনি আমাকে নিয়ে। এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেত। প্রথমে আমি ভয় পেতাম। একজন নিরাপত্তারক্ষী, যিনি বাড়ির সুরক্ষার দায়িত্বে আছেন, তার কাছ থেকে এমন অস্বাভাবিক আচরণ কি নিরাপদ? আমি আমার শাশুড়িকে কিছু বলতে গিয়েও থমকে যেতাম। তিনি হয়তো ভাবতেন আমি বানিয়ে বানিয়ে কথা বলছি। কিন্তু ধীরে ধীরে সেই ভয়ের জায়গাটা অন্য এক অনুভূতি নিতে লাগল। তার দৃষ্টিতে এমন এক বিদ্যুৎ ছিল যা আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিত। যখন তিনি আমার দিকে তাকাতেন, মনে হতো আমার শরীরের ভেতর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। তার চোখের গভীরে আমি খুঁজে পেতাম এক অচেনা ভাষা, যা তিনি মুখে বলতেন না, কিন্তু তার দৃষ্টি দিয়ে আমাকে বোঝাতেন। একদিন আমি বাগান থেকে কিছু ফুল তুলছিলাম। পাশে একটি বড় আম গাছ ছিল, তার ডালে একটা দোয়েল পাখি বসে কিচিরমিচির করছিল। আমি মুগ্ধ হয়ে পাখিটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম কেউ দাঁড়িয়ে আছে আমার পেছনে। ঘুরে তাকাতেই দেখি রবি। তিনি তার পরিচিত সেই দৃষ্টিতেই আমাকে দেখছেন। ফুল তুলছেন? তার গলাটা ছিল শান্ত, কিন্তু তাতে এক অদ্ভুত গভীরতা ছিল। আমি সামান্য মাথা নাড়লাম। খুব সুন্দর ফুল, তিনি বললেন। তার দৃষ্টি তখনও আমার দিকে নিবদ্ধ।
আমি কিছু বললাম না, শুধু ফুলগুলোর দিকে তাকিয়ে রইলাম। আপনার মতো, তিনি আবার বললেন। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। তার এই ধরনের কথা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি সরাসরি তার চোখের দিকে তাকাতে সাহস পেলাম না। আপনি কি রোজ সকালে এই ফুলগুলো তোলেন? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এবার আমি উত্তর দিলাম। আমার গলার স্বর কাঁপছিল। খুব ভালো লাগে দেখতে, তিনি বললেন, এবং এই প্রথম তিনি আমার দিকে সামান্য হাসলেন। তার সেই হাসিটা ছিল অত্যন্ত সরল, কিন্তু তাতে এমন এক মাদকতা ছিল যা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি মনে মনে ভাবলাম, এ কোন জগতে আমি এসে পড়েছি। এই সামান্য কথার আদান প্রদানে আমার মনে এত তোলপাড় কেন হচ্ছে? সেই ঘটনার পর আমাদের মধ্যে মাঝে মাঝে দু একটা কথা হতো, কিন্তু সব কথাতেই থাকত এক অব্যক্ত অনুভূতি, এক গোপন টান। আমি জানতাম এটা ভুল, তার সাথে আমার এমন সম্পর্ক তৈরি হওয়া উচিত নয়। আমি এখানে কাজের জন্য এসেছি, কোনো নিষিদ্ধ আকর্ষণের খেলায় জড়াতে নয়। কিন্তু মন তো নিজের বশে থাকে না। সবচেয়ে বেশি কষ্ট হতো রাতের বেলা, যখন চারদিক নিস্তব্ধ হয়ে যেত। আমি আমার বিছানায় শুয়ে তার কথাই ভাবতাম। মনে পড়ত তার সেই গভীর দৃষ্টি, তার সেই সরল হাসি। আমার মনে হতো, তিনি কি আমার কথা ভাবেন? তিনি কি আমার মতোই এমন টানে বাধা পড়েছেন? একদিন রাতে, প্রায় মাঝরাত, আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ জানালার বাইরে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পশু পাখি, কিন্তু শব্দটা আবার হলো। মনে হলো কেউ যেন খুব সাবধানে কিছু করার চেষ্টা করছে। আমার বুক ধুকপুক করতে লাগল। আমি বিছানা থেকে নেমে জানালার কাছে গেলাম, কিন্তু বাইরেটা ছিল একদম অন্ধকার। শুধু চাঁদের আবছা আলোয় কিছু দেখা যাচ্ছিল। হঠাৎ আমি দেখতে পেলাম, বাড়ির পেছনের দিকে, যেখানে আমার ঘর, সেই জানালার নিচে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমার মন বলে উঠল, এ রবি। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। কেন তিনি এখানে? কি চাই তার? আমি আস্তে আস্তে জানালার পর্দাটা একটু সরালাম। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তিনি আমার জানালার দিকেই তাকিয়েছিলেন। তার চোখে সেই পরিচিত গভীরতা, কিন্তু আজ তাতে এক অন্যরকম আকুতি ছিল। কে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তিনি প্রথমে চুপ করে রইলেন, তারপর আস্তে করে বললেন, আমি। আমার হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকল। কি চাই আপনার? আমি জিজ্ঞেস করলাম। আমার গলার স্বর ভয়ে কাঁপছিল। তিনি জানালার কাছে আরও একটু এগিয়ে এলেন। তার মুখটা এখন প্রায় আমার জানালার কাঁচের সামনে। তোমার সাথে একটু কথা বলতে এসেছি, তিনি বললেন। তার স্বরটা যেন হাওয়ায় ভেসে এলো। এই অসময়ে? আপনি জানেন এটা কতটা বিপজ্জনক? আমি বললাম, কিন্তু আমার ভেতরের অন্য কোনো অনুভূতি আমাকে চুপ থাকতে বলছিল। আমি জানি, তিনি বললেন, কিন্তু আমি আর থাকতে পারলাম না। কিসের জন্য? তোমার জন্য, তিনি বললেন। সেই মুহূর্তে আমার মনে হলো পৃথিবীটা যেন থেমে গেছে। এই কথাগুলো তিনি কেন বলছেন? আমি কে? আর তিনি কে? আপনি জানেন না আপনি কি বলছেন, আমি বললাম। আমি জানি, তিনি আবার বললেন। আমি জানি তুমিও আমাকে অন্য চোখে দেখো। এই কথাটা শুনে আমার ভেতরটা দুলে উঠল। তিনি কি সত্যি জানেন, নাকি এটা তার নিজের মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা? না, তা নয়, আমি জোর দিয়ে বললাম, যদিও আমার নিজের মনই আমার এই কথায় সায় দিচ্ছিল না। তবে কেন তোমার হৃৎস্পন্দন এত বেড়ে যায় যখন আমি তোমার দিকে তাকাই? কেন তুমি আমার দিকে তাকালে অন্যদিকে মুখ ফিরিয়ে নাও? কেন তুমি আমার সাধারণ কথার উত্তরেও এমনভাবে চমকে ওঠো? তার প্রশ্নগুলো আমাকে আরও বেশি করে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু একই সাথে আমার ভেতরের গোপন অনুভূতিগুলোকে জাগিয়ে তুলছিল। এগুলো সবই আমার মনের ভুল, আমি বললাম। মনের ভুল? তিনি হেসে উঠলেন। সেই হাসিটা চাঁদের আলোয় আরও মায়াবী লাগছিল। তবে আজ রাতে তোমার মনের ভুলকে আমার চোখের সামনে প্রমাণ করো। এই বলে তিনি খুব সাবধানে তার হাতটা জানালার কাঁচের ওপর রাখলেন। তার হাতের আঙ্গুলগুলো যেন চাঁদের আলোয় জ্বলছিল। আজ রাতে তোমার ভয়কে জয় করো, আয়েশা, তিনি বললেন, আমার নাম ধরে। আমার নাম? তিনি কি আমার নাম জানেন? আপনি আমার নাম জানেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। জানি, তিনি বললেন। তোমার সবটাই আমি জানি। এই বলে তিনি তার হাতের আঙ্গুলগুলো দিয়ে জানালার কাঁচের উপর আলতো করে টোকা দিলেন। সেই টোকার শব্দ আমার মনে এক গভীর অনুরণন সৃষ্টি করল। তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তিনি জিজ্ঞেস করলেন। তার স্বরটা এবার একটু করুণ শোনাল। কেন সম্ভব নয়? তিনি প্রশ্ন করলেন। আমরা দুজনেই তো মানুষ, আমাদের মনেও তো অনুভূতি জাগতে পারে। কিন্তু আমাদের অবস্থান? অবস্থান? তিনি হেসে ফেললেন।
ভালোবাসার কি কোনো অবস্থান আছে আয়েশা? এই কথাগুলো যেন আমার হৃদয়ে গিয়ে বিঁধল। তার কথাগুলো একদম সত্যি। তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো? তিনি আবার জিজ্ঞেস করলেন। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে ছিল ভয়, অন্যদিকে ছিল এক তীব্র আকর্ষণ। তুমি আমাকে বিশ্বাস করলে এই জানালাটা একটু খুলে দেবে, তিনি বললেন, শুধু একটুখানি। তারপর আমি তোমার চোখের দিকে তাকিয়ে আমার মনের কথা বলবো, আর তুমি তোমার মনের কথা বলবে। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো লাফাচ্ছে। আমি জানালার ল্যাচটা দেখছিলাম। সামান্য একটা ধাক্কা দিলেই এটা খুলে যাবে। যদি কেউ দেখে ফেলে? আমি ফিসফিস করে বললাম। কেউ দেখবে না, তিনি আশ্বস্ত করলেন। আমি সব দিকে খেয়াল রেখেছি। আমি দ্বিধায় ভুগছিলাম। এটা কি ঠিক হচ্ছে? আমি কি ভুল করছি? কিন্তু তার চোখের দিকে তাকালে আমার মনে হতো এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। যদি আমি খুলে দিই? তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তবে তুমি আমাকে বিশ্বাস করলে, তিনি বললেন। এবং তখন আমাদের এই নিষিদ্ধ আকর্ষণ নতুন একদিকে মোড় মেঁধে। এই বলে তিনি তার হাতটা জানালার কিনারায় রাখলেন, যেন আমি জানালাটা খুললেই তিনি ভেতরে প্রবেশ করবেন। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাড়ির অন্য দিক থেকে একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল। ওটা কি? আমি চমকে উঠলাম। রবিও চমকে উঠলেন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছে কেউ আসছে, তিনি চাপা গলায় বললেন। কিন্তু কি আসতে পারে এই অসময়ে? আমি জানি না, রবি বললেন। তার চোখে তখন এক অজানা ভয়। কিন্তু আমাদের এখন এখান থেকে সরে যেতে হবে। এই বলে তিনি দ্রুত জানালার কাছ থেকে সরে গেলেন। কিন্তু পরে কথা হবে, তিনি ফিসফিস করে বললেন এবং দ্রুত অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। আমার হাতে তখনও জানালার ল্যাচটা ধরা। আমার হৃৎস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। বাইরে সেই আলোর ঝলকানি আরও তীব্র হল। মনে হল কেউ যেন বাড়ির ভেতরে প্রবেশ করছে। আমি কি করব? জানালার ল্যাচটা কি খুলে দেব, নাকি সবটা ভুলে যাব? আমার জীবনে এমন এক টানাপোড়েন আগে কখনো আসেনি। বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। আপনারা বুঝতে পারছেন গল্পটি এখন কোন দিকে মোড় নিচ্ছে। আয়েশা কি করবে? রবি কি সত্যিই আয়েশার মনে জায়গা করে নিতে পারবে, নাকি এই অসময়ে আগত আলো আর মানুষগুলো তাদের নিষিদ্ধ প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াবে? আপনারা কি মনে করেন গল্পের পরবর্তী অংশে কি হওয়া উচিত? প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাকে পরবর্তী পর্বের জন্য আরও উৎসাহিত করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।